বলাই, এই বলাই, বাড়ি আছিস নাকি? আরে কৃষ, রানী, তোরা এখানে? তোমাকে খুঁজতেই তো এলাম। আমাকে খুঁজতে? কেন? বলাই, তুই বিকেল বেলায় নদীর ধারে খেলতে এলি না কেন? আমরা কতক্ষণ তোর অপেক্ষা করলাম। কি আর বলবো, কিছুই ঠিক নেই। কেন রে, কি হয়েছে? আয় তোরা ঘরের ভেতরে আয়, তারপর বাকি কথা বলছি। বলাই, এবার বলতো কি হয়েছে? আমি স্কুল থেকে ফিরে এসে দেখি মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ মাথা ধুয়ে দিলাম, তাও জ্বর একটুও কমলো না। তারপর দৌড়ে গেলাম বৈদ্যমশাইয়ের কাছে। বৈদ্যমশাই বললেন মাকে নিয়ে এক্ষুনি পাশের গ্রামে ওনার এক পরিচিত বৈদ্যর কাছে যেতে হবে। ততক্ষণে বাবাও বাড়ি ফিরে এসেছিল। বাবা মাকে নিয়ে পাশের গ্রামে গেল, আর আমি বাড়িতে রয়ে গেলাম। এই জন্যই বিকেল বেলায় নদীর পাড়ে যেতে পারিনি রে। এত ঘটনা ঘটে গেল, অথচ তুই আমাদের একবারও খবর দিলি না। এদিকে মায়ের শরীরটা এত খারাপ, তার উপর একটু আগে খবর আসে দিদার কুনুই ভেঙে গেছে। সে কি গো? তা না হলে আর বলছি কি, ওখানকার কবিরাজ মশাই ওষুধ দিয়েছেন, সাথে বলেছেন বিশ্রামে থাকতে। মা অসুস্থ, এই অবস্থায় দিদারকে দেখাশোনা করবে বলতো? আমরা যদি দিদার বাড়ি গিয়ে কিছুদিন থাকি তাহলে কেমন হয়? আরে রানী, আমার দিদার বাড়ি অনেক দূর, নৌকা করে 2 ঘন্টা যেতে হয়। তারপর ঘাট থেকে নেমেও প্রায় 3 মাইল হাঁটা। দূর তো কি হয়েছে, পৃথিবীর বাইরে তো আর নয় রে বাবা। কিন্তু তোদের তো স্কুলে যাওয়া হবে না, পণ্ডিত মশাইয়ের কাছে বকা খাবি। না না, পণ্ডিত মশাই আমাদের আসল উদ্দেশ্য জানলে একদমই বকবেন না। কারণ পণ্ডিত মশাই সব সময় বলেন, স্কুলের পরীক্ষার খাতায় নম্বর কম পেলেও মানুষ হিসেবে নম্বর যেন কখনো কম না হয়। সত্যি তোদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য। তাহলে কাল সকালে রওনা দিলে কেমন হয়? দুপুরের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে তাই হোক। বাবার সকালে ফিরতেই অনেকটা দেরি হলো, তার জন্য দেখ বেরোতেও কত দেরি হয়ে গেল। কি করবি বল, কাকিমাকে একা রেখে তো বেরোনো যেত না। কাকু না ফেরা অবধি অপেক্ষা করতেই হতো। এত দেরিতে বেরোলাম, ওদিকে পৌঁছতে যদি সন্ধে হয়ে যায় তাহলে তো ঘাট থেকে হেঁটে বাড়ি যাওয়া যাবে না, ঘাটেই সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। কেন? আরে তোরা জানিস না, ঘাট থেকে আমার দিদার বাড়ির মাঝপথে পড়ে একটা বিরাট বড় জঙ্গল, আর ওই জঙ্গলের পাশে একটা কবরস্থান। লোকে বলে সূর্য অস্ত যাওয়ার পর ওই জায়গাটা নাকি ভুতুড়ে হয়ে যায়। শোন বলাই, বেরিয়ে যখন পড়েছি তখন আর অত ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে, চল। শোন কৃষ, আমার মনে হয় আজকের রাতটা এই ঘাটেই অপেক্ষা করে যাওয়া ভালো। সে কি বলছিস বলাই? এতটা পথ অতিক্রম করে এসে শেষে কিনা এইটুকু রাস্তায় হেঁটে যাওয়ার ভয়ে আজ রাতে বাড়ি যাব না? আচ্ছা, এখান থেকে কোনো গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পাওয়া যাবে না? না রে, বলছি না এইসব রাস্তা ভুতুড়ে, শুনশান। সূর্যাস্তের পর এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। লোকের যাতায়াত নেই বলে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িও থাকে না। শ্রীকৃষ্ণের নাম নিয়ে হাঁটা শুরু করি, দেখবি পথে কোনো বিপদ আমাদের ছুঁতেই পারবে না। দেখ দেখ, গাছের তলায় একজন বসে আছে না? আমার খুব চেনা চেনা লাগছে। আরে আকবর জ্যাঠা না? বলাই, কত বছর পর তোকে দেখলাম। আর এরা তোর সঙ্গে কারা? জ্যাঠা, তোমাকে যে এত রাতে এখানে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। এরা আমার 2 বন্ধু। বলাই, তুই এত রাতে এখানে কি করছিস? দিদার কুনুই ভেঙে গেছে, তাই এসেছি এখানে দিনখানেক দিদার সাথে থাকবো বলে। তা খুব ভালো করেছিস বাবা, কিন্তু এত রাতে বাড়ি যাবি কি করে?
আমি তো ভাবছি আজকে রাতটা ঘাটে অপেক্ষা করে কাটিয়ে দেব, কাল সূর্য উঠলে হাঁটা শুরু করব। এ বাবা, তা কেন? চল, আমি তোদের বাড়ি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই শুনশান রাস্তায় আপনি গরুর গাড়ি নিয়ে কি করছেন? আপনার ভয় করছে না? আসলে আমার এক ছোটবেলার বন্ধু রহিম মিয়া আজ বিকেলে মারা গেছে। ওকেই কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আচ্ছা, আকবর জ্যাঠা যদি আমাদের গরুর গাড়ি করে দিদার বাড়ি ছেড়েই দেয় তাহলে তো খুব সুবিধা হয়। হ্যাঁ চল, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। কি রে কৃষ, তুই ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তুই গাড়িতে উঠবি না? আসছি, দাঁড়া। এই ভদ্রলোককে আমার কি জানি কেন সুবিধের লাগছে না। তোদের ভয় করছে না? আরে, আমরা ভূতে ভয় পাই না। ভূত বলে তো কিছুই নেই পৃথিবীতে। কি হলো, এখানে বাতাসটা তো ঠান্ডা হয়ে গেল কেন? হ্যাঁ তাই তো, এতক্ষণ তো শীত করছিল না, কিন্তু হঠাৎ কিরকম শীত শীত করছে। গ্রামের দিকে এই শব্দ হয়েই থাকে বাবা। আরে আকবর জ্যাঠা, তুমি এটা কোন রাস্তা ধরলে? এই রাস্তা দিয়ে তো আমি কখনো দিদার বাড়ি যাইনি। আরে, এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে। কিন্তু ফলকে লেখা আছে সামনে কবরস্থান। আকবর জ্যাঠা, তুমি আমাদের কবরস্থানের দিকে কেন নিয়ে এলে? বলাই, এটাই একমাত্র সত্যি রে, বাকি সব তো পৃথিবীর মিথ্যে। এইখানে এলে কারুর আর কোনো কষ্ট থাকে না, সবাই মুক্তি পায়। বলাই দাদা, ওই দেখো, আকবর জ্যাঠার মুখের অর্ধেক অংশ পোড়া। হাঁটুর কাছে ধুতিটা সরতেই দেখলাম হাঁটুটা শুধুই হাড়। সে কি বলছিস রে কৃষ? তার মানে জ্যাঠা? আমার খুব ভয় করছে। এবার কি হবে? এবার তো ভূতে আমাদের মেরে ফেলবে। আমার একটু আবছা আবছা মনে পড়ছে, আগের বছর ঈদের আগে মা বলেছিল আকবর জ্যাঠা নাকি গাড়ি চালানোর সময় গাড়িতে বাজ পড়ে মারা গিয়েছিল। সে কি কথা? আর তুমি এটা আমাদের এতক্ষণ বলনি? আরে, আমার তো মনেই পড়েনি। মনে পড়লে কি আর এই গাড়িতে উঠতাম? কি ব্যাপার, তোরা ফিস ফিস করে কিছু বলছিস মনে হচ্ছে? না না, এই এত লম্বা পথ অতিক্রম করে আমরা তিনজনে খুব ক্লান্ত, তাই ঝিমিয়ে পড়েছিলাম। আরে বেচারা বাচ্চাগুলো, তোদের দেখেই আমার মায়া লাগছে। দাঁড়া, এই তো সামনেই কবরস্থানে পৌঁছে গেছি। এখানে আমি তোদের বিশ্রামের জায়গা করে দিচ্ছি। আচ্ছা আকবর জ্যাঠা, আমরা এখান থেকে হেঁটেই চলে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। না না, আমি তোদের কিছুতেই হেঁটে যেতে দেব না। अरे बोलाई, कितना बड़ा हो गया है? हाँ, कितने दिन बाद পরে তোকে দেখলাম আমি। তুমি রহিম চাচা না? দিদার বাড়ির পাশের বাড়ি তো। হ্যাঁ, তুই একদম ঠিক চিনতে পেরেছিস আমাকে। বিলকুল সহি কাহা। কিন্তু আকবর জ্যাঠা, তুমি যে বলেছিলে রহিম মিয়া মারা গেছে। আরে, এই রহিম সেই রহিম না। তোদের বুঝতে কিছু ভুল হচ্ছে। আরে, আমি তো দিব্য সহি সালামত জিন্দা আছি। আমি কখন বললাম? আচ্ছা রহিম মিয়া, তুমি এত রাতে এখানে কি করছো? আরে, জানিস তো তুই সবকিছুই। আমি শাক সবজি তুলে বাজার মে বিক্রি করে, তাই কাজে লেগে পড়েছি। বাড়ি থেকে 3 মাইল দূর এই পথ, আর
আর আপনি এই কবরস্থানে এসেছেন শাকসবজি তুলতে? আরে এত কথা না বলে তোরা তিনজনে রহিম মিয়ার সঙ্গে ভেতরে যা, ও তোদের থাকার জায়গা করে দেবে। আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই মনে হচ্ছে। এতটা ভেঙে পড়িস না, মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাক, উনি আমাদের পথ দেখাবেন। শ্রীকৃষ্ণ বলতে মনে পড়লো, এই কবরস্থান থেকে কিছুটা দূরেই একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে। ওই যে তোমাদের ঘর, ওখানেই তোমরা একটু বিশ্রাম করো, আমি আশেপাশে সবজি তুলে আসছি। চল, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। শ্রীকৃষ্ণের সেই মন্দিরে আমাদের পৌঁছতেই হবে। ওই তো মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দিরে আমাদের যেতেই হবে, একমাত্র শ্রীকৃষ্ণই এখন আমাদের বাঁচাবেন। আমি আর পারছি না রে কৃষ। এই একদম তুই মন্দির থেকে নামবি না, আমায় ভূতে ধরলে ধরুক, তুই আর রানী সুস্থভাবে ফিরে যাস। তোদের তিনজনকে মেরে আমি রক্ত খাবো, আর তাহলেই আমার আত্মা মুক্তি পাবে। নেমে আয় বলছি। ভেতর মতো মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সাহস থাকলে তোদের বন্ধুকে বাঁচাতে নেমে আয়। বলাই, তুই ঠিক আছিস তো? না রে, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আমাদের সঙ্গে তো শ্রীকৃষ্ণ আছেন, আমাদের প্রাণে মারবে এই সাহস কার?